স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় ধরন শনাক্তে দেশটির সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ রেখেছে সরকার। তারপরও গেল কিছুদিন ধরে সীমান্তবর্তী 7 জেলায় সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। আর এ অবস্থায় করোনার সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে বিশেষ লকডাউন। আর সীমান্তবর্তী 7 জেলাকে লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী লকডাউনের পরও কমেনি করোনার সংক্রমণ। 24 ঘন্টায় 63 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 45 জনের। এ অবস্থায় সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বিশেষ লকডাউনের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। শুধুমাত্র আম ব্যবসায়ীরা আম কিনতে আসতে পারবে, এই শর্তটি যোগ করে আমরা আগামী পরবর্তী 1 সপ্তাহ, তার মানে পরবর্তী 1 সপ্তাহের জন্য আমরা লকডাউনকে বৃদ্ধি করলাম। নওগাঁয় ঈদের পর থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গেল বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত 4 দিনে করোনা শনাক্তের হার 39.82%। এ অবস্থায় সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, ডিস্টেন্সিং এবং একটা যুক্তিসঙ্গত সময়কাল পর্যন্ত মানুষের চলাচলটাকে সীমিত করে রাখা। রংপুরেও বাড়ছে করোনার সংক্রমণ। এরপরও থেমে নেই এই সীমান্ত জেলার মানুষের আসা যাওয়া। একই চিত্র কুষ্টিয়াতেও। 24 ঘন্টায় এই জেলায় 184 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 33 জন। সিভিল সার্জন বলছেন বিশেষ লকডাউন দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত হবে মঙ্গলবার। লিখিতভাবে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে কিছু জানায়নি, কাল সকালে আমরা বসবো, তারপর সিদ্ধান্ত হবে। গেল 1 সপ্তাহ ধরে যশোর জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বেনাপোল চেকপোস্ট দিয়ে আসা ভারত ফেরত যাত্রীদের যশোরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারত ফেরত এসব যাত্রী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। ইদানিং ভারত থেকে কিছু লোকজন আসছে যারা আমাদের হসপিটালে ভর্তি আছে কোয়ারেন্টাইনে। ভারতের ভেরিয়েন্ট আমাদের দেশে যদি ছড়িয়ে যায় তাহলে আমাদের আর বাঁচার কোনো কুল থাকবে না। করোনা প্রবণ জেলাগুলোতে বিশেষ লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বর্ডারিং এরিয়া যে জেলাগুলো আছে সেখানে কোভিডের সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে অবহিত করেছি এবং উনি বলেছেন যে লকডাউনটা তো আরও 6 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ লকডাউন দ্রুত কার্যকর হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ঈদের পর থেকেই বাড়ছে করোনা রোগী। গত 1 সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাপ বেড়েছে দ্বিগুণ, যা সক্ষমতা ছাড়িয়েছে। পাশের জেলাগুলো থেকেও প্রতিদিন বহু রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভাগীয় এই হাসপাতালটিতে। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদনে বিস্তারিত। সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ। ঈদের পরে এই 3 জেলায় করোনা সংক্রমণ বেড়েছে আগের তুলনায় শতভাগের বেশি। চিকিৎসা নিতে যারা আসছেন তাদের অধিকাংশের প্রয়োজন হচ্ছে হাইফ্লো অক্সিজেন বা আইসিইউ। ফলে চাপ বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পিকুলিয়ারিটি হলে সবাই অক্সিজেন স্যাচুরেশন কম নিয়ে নিঃশ্বাসে কষ্ট নিয়ে আসতেছে, মানে সবার অক্সিজেন লাগতেছে। আক্রান্ত রোগীগুলো যখন খারাপ হচ্ছে তখন চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে যেহেতু আইসিইউ বেড নাই বা হাইফ্লো অক্সিজেনের সুবিধাটি নাই, সেই রোগীগুলো কিন্তু সরাসরি রাজশাহী ট্রান্সফারে আসছে। চাঁপাইনবাবগঞ্জে গত 1 সপ্তাহে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি নওগাঁ ও নাটোর থেকে অনেক রোগীকে পাঠানো হচ্ছে রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। হাইফ্লো অক্সিজেন ও আইসিইউ না থাকায় জেলা হাসপাতালগুলো থেকে রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাইফ্লো অক্সিজেন বা আইসিইউ কেয়ারের ম্যানেজমেন্ট দরকার, তখন আমরা স্পেশালি তাদেরকে করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখান থেকে পার্শ্ববর্তী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ অথবা বগুড়া মেডিকেল কলেজে আমরা তাদেরকে শিফট করি। গত বছর করোনা রোগীদের চিকিৎসায় 2টি বিশেষায়িত হাসপাতাল নেওয়া হয়েছিল। গতবারের তুলনায় এবার চাপ বাড়লেও সেই উদ্যোগ থমকে আছে সিদ্ধান্ত আর অর্থের অভাবে। সদর হাসপাতালটি আমরা ভিজিট করেছি, এটা দীর্ঘদিনের অব্যবহৃত একটা হাসপাতাল।
এইটাকে কার্যকর করতে হলে সময় প্রয়োজন এবং অনেক অর্থের প্রয়োজন। হাসপাতালটা আসলে অনেক পুরোনো হাসপাতাল, সদর হাসপাতাল, অনেক পুরোনো বলতে বিম দিয়ে পড়া। তো এই বিমের উপর থেকে ইয়েগুলো খুলে পড়তেছে। আসলে ওই বিল্ডিংয়ে সদর হাসপাতাল একটু ডিফিকাল্ট। যেভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, তাতে দ্রুত করোনা বিশেষায়িত ওয়ার্ড বাড়ানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন ও জাহিদুজ্জামান। শুরুতেই চলে যাচ্ছি রিপনের কাছে। রিপন আমাদেরকে যশোর থেকে জানাবেন সেখানকার বর্তমান অবস্থা। রিপন, যশোরে গেল এক সপ্তাহে হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কতটা বেড়েছে, সেখানকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রতিদিনই কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আপনি জানেন যে বেনাপোল চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্ট দিয়েও আসছে, তার ভিতরে হাসপাতালেও ভর্তি হচ্ছে অনেকে, এবং হাসপাতাল ছাড়াও যশোরে বিভিন্ন হোটেলে বিশেষ কোয়ারেন্টাইনে রয়েছে অনেকে। যদি তথ্য দিয়ে রাখি, এ পর্যন্ত যশোর জেলায় ৬,৯০১ জন আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন, তার ভিতরে ৬,৩৮৪ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮১ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন, এই যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ যশোরের বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছেন 50 জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন 387 জন। এ পর্যন্ত এই গত এক সপ্তাহে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি গত 3 দিনের একটি তথ্য আপনাদের দিই, 29 তারিখে ছিল 39 জন, 30 তারিখে ছিল 48 জন এবং আজকে 31 তারিখে 29 জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে উদ্বেগের বিষয় হলো ভারত থেকে যারা আসছেন তারা কিন্তু সেই সংখ্যাটা বাড়ছে এবং এ পর্যন্ত প্রায় 45 জন করোনা আক্রান্ত হয়েছে, যার ভিতর ভারতীয় নমুনা শনাক্ত হয়েছে এমন রোগী রয়েছে 9 জন। ফলে হাসপাতালে যেমন রোগীর সংখ্যা বাড়ছে এবং অন্যান্য যে বাইরে রয়েছে, অনেকে অভিযোগ করছেন স্থানীয়রা যে তারা হাসপাতাল নিয়ম মানছে না, নিয়ম না মানার কারণে কিন্তু এমনটি হচ্ছে এবং স্বাস্থ্য কর্মকর্তারা তারা বলছেন যে নিয়ম মানানোর জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক যেটি বলছেন তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তারা কোয়ারেন্টাইন মানানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, কিন্তু মাঠের বাস্তবতায় আমরা যেটি দেখতে পাই খুব বেশি উদ্যোগ কাজে লাগছে না। স্বাস্থ্যবিধি মানুষ মানছে না, যে গাড়িগুলো রয়েছে, গণপরিবহনগুলো রয়েছে, সেই জায়গায় আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মানছেন না, ফলে করোনা আক্রান্তর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো লকডাউনের যে ঘোষণা দিয়েছেন, সুপারিশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, সেখানেও আমরা প্রশ্ন করেছিলাম, তবে সিভিল সার্জন বলেছেন এখনো পর্যন্ত তারা বিষয়টি দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং জেলা প্রশাসক একই কথা বলছেন যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সরকার যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত তারা মানতে বদ্ধপরিকর রয়েছেন এবং তারা প্রস্তুত রয়েছেন। তো সার্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু যশোরে দিন গেলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কুষ্টিয়ায়, সেখানকার খবর জানবো। জাহিদ। আপনি যেমন বলছিলেন কুষ্টিয়াতে, আমি যদি একদিনের হিসেব দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল কুষ্টিয়া জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 33 জন এবং সুস্থ হয়ে আরোগ্য হয়ে বাড়ি ফিরে গেছেন মাত্র 15 জন। বাকি রোগীগুলো কিন্তু চিকিৎসাধীন থাকছেন, অর্থাৎ এখানে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন 32 জন করোনা রোগী আর হোম আইসোলেশনে আছেন 154 জন। মোট 186 জন করোনা রোগী কিন্তু জেলায় রয়েছেন। আমি আপনাদেরকে জানাই যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার এই হাসপাতালে আইসোলেশন বেড আছে 100টি এবং আরও বেড বাড়ানোর কথা আমাকে জানিয়েছেন যে এখানকার তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন যে এখানে
আইসিইউ তৈরির কাজও চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কুষ্টিয়া জেলায় সরকারি বা বেসরকারি উদ্যোগে কোথাও কোনো আইসিইউ নেই এবং এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে করোনা ওয়ার্ড সেখানে 4টি বেডকে একটি আইসিইউর মতো করে তৈরি করা হয়েছে, কিন্তু আর সিসিইউ আছে 16টি বেড, সেটা অবশ্য করোনা রোগী না, অন্য রোগীরা ব্যবহার করেন। আর অক্সিজেন মজুতের যে ব্যাপারটি আছে করোনার সাথে খুবই সম্পৃক্ত, সেই ব্যাপারটি হচ্ছে কুষ্টিয়া জেলায় 603টি অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে, 42টি কনসেন্ট্রেটর আছে যা দিয়ে অক্সিজেন তৈরি করা যায়। এসব তথ্য আমাকে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার HM আনোয়ারুল ইসলাম। আরও 10টি বেডে যেটা করোনা ওয়ার্ডের মধ্যে আছে সেই বেডের মধ্যে সেন্ট্রালভাবে অক্সিজেন সরবরাহর ব্যবস্থা আছে। এছাড়া মানে আমি যে প্রসঙ্গটি বলছিলাম যে বেসরকারি অনেক সুরম্য ভবন বেষ্টিত অনেক হাসপাতাল আছে, সেখানেও কিন্তু কোনো আইসিইউ এর ব্যবস্থা নেই এবং করোনার রোগীর সংখ্যা যে হারে বাড়ছে এই আইসোলেশন বেড এবং অক্সিজেন বা আইসিইউ এইগুলোর খুব প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। আফরিন। জাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে এবং জাহিদুজ্জামান ছিলেন কুষ্টিয়া থেকে। সেখান থেকে তারা আসলে জানাচ্ছিলেন সীমান্তবর্তী যে এলাকাগুলো সেখানে আসলে করোনার প্রকোপ কতটা বেড়েছে এবং তারা যেমনটি বলছিলেন যে হারে আসলে বাড়ছে সেখানে করোনা রোগীর সংখ্যা, সে অনুযায়ী কিন্তু হাসপাতালগুলোতে আইসিইউ এবং অক্সিজেনের যেই ব্যবস্থা সেটি অপর্যাপ্ত হয়ে পড়বে কিছুদিনের মধ্যেই। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ইয়াসের পর 5 দিন পার হলেও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া খুলনার উপকূলে কয়রা পাইকগাছায় কয়েকটি পয়েন্টে এখনো বেড়িবাঁধ মেরামত করা যায়নি। এ কারণে ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিনই জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশ, মাটি, সিমেন্টের বস্তা দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করলেও পরবর্তী জোয়ারে আবারও তা ভেসে যাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে উপকূলবাসী। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই চিত্র খুলনার প্রত্যন্ত কয়রার মহারাজপুরের সিমলা রাউট খেজুরডাঙ্গা দশহালিয়া গ্রামের। বাঁশ ও কোদাল হাতে নিয়ে জড়ো কয়েক হাজার মানুষ। মূল সড়ক থেকে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে দশহালিয়া বেড়িবাঁধ মেরামতের জন্য স্বেচ্ছাশ্রমেই অংশ নিচ্ছেন গ্রামবাসী। তারা জানান, নদীতে ভাটার সময় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পরিশ্রম করে বাঁধের একাংশ মেরামত করা সম্ভব হলেও জোয়ারের তোড়ে আবারও ভেসে যায়। একইভাবে কয়রার পবনা উত্তর বেতকাশি গাতির ঘেরি পয়েন্টেও ভাঙ্গা বেড়িবাঁধও সংস্কার করা সম্ভব হয়নি। গেল 4 দিনেও এসব বেড়িবাঁধ মেরামতে সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে নেমেছেন তারা। এই অঞ্চলের মানুষ একেবারে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গিয়েছে। এই ভেড়িবাঁধটা যাতে শক্ত মজবুত হয়, এইটা আমাদের একান্ত সরকারের কাছে দাবি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গেল বুধবারও দশহালিয়ার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। কারোর জন্য অপেক্ষা না করে নিজেদের স্বার্থে নিজেদের দায় নিয়ে আজকে এই অঞ্চলের সাধারণ মানুষরাই বাঁধ বাঁধার জন্য চলে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড সময়মতো টেকসই বাঁধ নির্মাণ না করায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই উপকূলের মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যথাসময় না হওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র যে জায়গাটা ঝুঁকিপূর্ণ সেইখানে কাজটা দেয়। উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠলেও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। টেকসই বেড়িবাঁধ আমরা যতদূর শুনেছি যে এটা এখানে উত্থাপন করা হয়েছিল, ওইভাবে আছে, এখনো কোনো সিদ্ধান্ত সরকার নেয় নাই। খুলনার উপকূলীয় এলাকার জীবন জীবিকা টিকিয়ে রাখতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকার উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটে কয়েক দফায় ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা নগরীর 6টি বিপণী বিতান 10 দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
নির্দেশনা মেনে সকাল থেকে এইসব বিপণী বিতানের বেচাকেনা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। গতকাল 6টি মার্কেট ও একটি দ্বিতল দোকান ঘর বন্ধের নির্দেশ দেন সিটি মেয়র। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের আবাসিক লোকজনকেও সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। গেল শনিবার দিনে ও রোববার ভোর রাতে 7 বার সিলেট নগর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর পরিপ্রেক্ষিতে দুদিন জরুরি সভা করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ভূমিকম্পের আশঙ্কায় থাকায় সভা থেকে দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সপ্তাহব্যাপী পর্যবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার কাছে জানতে চাইবো, সিলেট সিটি কর্পোরেশন আসলে দুর্যোগ মোকাবেলায়, ঝুঁকি মোকাবেলায় আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, আর কোনোভাবে আসলে জানা গেছে কিনা যে এই যে ঘন ঘন 7 বার ভূমিকম্পের কারণ কি, বিশেষজ্ঞরা কি বলছেন? ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, আসলে আপনি জানেন ঘন ঘন কয়েক দফা ভূমিকম্প হলে বড় একটি বিপর্যয়ের আশঙ্কা থাকে। এরকম একটি আশঙ্কা আগে থেকে করছিলেন সিলেটের বিশেষজ্ঞরা। তো সেই আলোকে আসলে গতকালকে যে এই স্বল্প এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নিয়েছিলেন সিলেটের সিটি কর্পোরেশন মেয়র, সেই আলোকে গতকাল আসলে 6টি মার্কেট অর্থাৎ শপিং সেন্টার বন্ধ করে দেন, এই 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করে দেন এই সিটি মেয়র। এছাড়া আরেকটি দ্বিতলা দোকান ঘর স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এই হচ্ছে অবস্থা। আমরা সকাল থেকে এসে দেখেছি আসলে যে 6টি এই বিপণী বিধান বন্ধের ঘোষণা করা হয়, সেগুলি আসলে বন্ধ রয়েছে। সেখানে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এই দীর্ঘদিন থেকে ক্ষতির শিকার হচ্ছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ক্ষতির পরেই আবার আরেকটা ক্ষতির শিকার। তবু আসলে জানমালের নিরাপত্তার কথা ভেবে তারা আসলে এই নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটি তারা মেনে নিয়েছেন। আর আমরা একটু আগে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বল্পমেয়াদী যে পরিকল্পনার পাশাপাশি তারা একটি মাস্টার প্ল্যান গ্রহণ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ দল দিয়ে নিয়ে তারা আগামীকালকে একটি মিটিংও করবেন, এরকমটি আমাদের জানিয়েছেন। এবং মিটিং পরে আসলে তাদের পরবর্তী পরিকল্পনা অর্থাৎ মাস্টার প্ল্যান সেটা হয়তো আমাদেরকে তারা জানাতে পারেন। এই হচ্ছে অবস্থা। আর আপনি জানাচ্ছিলেন যে কী জন্য এই ভূমিকম্পটি হয়, সেটা আসলে আপনি আগেও বলেছি, আমরা এখনও বলছি যে সিলেট আসলে একটি ফল্ট লাইনের উপর, সিলেট ডাউকি যে ফল্ট লাইনের উপরে আসলে সিলেট অবস্থিত। সে কারণে আসলে বড় ধরনের বারবার আশঙ্কা করছিল দীর্ঘদিন থেকে, হয়তো এই ফল্ট লাইনের কোনো সমস্যার কারণে এই গত 2 দিন আগের যে টানা কয়েক দফা ভূমিকম্প সেই ঘটনাটি ঘটেছে। এই হচ্ছে আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। আফরিন। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদ সংগ্রহের জন্য। সৈয়দ রাসেল সিলেট থেকে জানাচ্ছিলেন সেখানে খুব স্বল্প সময়ের মধ্যেই যে ঘন ঘন ভূমিকম্প এবং তার পরবর্তী সিটি কর্পোরেশনের যে নির্দেশনাগুলো তার বিস্তারিত। দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে প্রতীকী ক্লাস ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে সবকিছুই স্বাভাবিক নিয়মে চললেও দীর্ঘ প্রায় 15 মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হচ্ছে সেশন জট, মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। এছাড়া প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। আর কালক্ষেপণ না করে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট নার্সিং অ্যান্ড মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন। দেশের সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে, অফিস আদালত চলছে, সেক্ষেত্রে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে না? আমাদের শিক্ষার্থীদেরকে শুধু ঘরে বসায় রাখা হয়েছে। তো আমরা বারবার সরকারের কাছে আর্জি জানাচ্ছিলাম যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে গাজীপুর মহানগর রাজেন্দ্রপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির উপলক্ষে
উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ করতে হলে সংসদে তামাক নিষিদ্ধ আইন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। পরে শহরে এক র্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। দেশের সবচেয়ে বড় লিচুর বাজার দিনাজপুর বড়মাঠ। বেচাকিনিতে জমে উঠেছে এই বাজার। তবে গেল কয়েক বছরের তুলনায় এবার ফলন বিপর্যয়ের কারণে এ বাজারে লিচুর আমদানি কম। এ কারণে লিচুর দামও বেশ চড়া। তবে করোনা মহামারীর এই সময়ে লিচুর বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। এমনকি সামাজিক দূরত্ব উপেক্ষা করেই চলছে ক্রেতা বিক্রেতা উভয়েরই বেচাকেনা। এ অবস্থায় সীমান্তবর্তী এই জেলায় করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। জমে উঠেছে দেশের সর্ববৃহৎ দিনাজপুরের গোরে শহীদ বড় মাঠের লিচু বাজার। ভোর থেকে দিনাজপুরের ১৩টি উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার বাগানীরা লিচু নিয়ে আসে এই বাজারে। আর এই লিচু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা জানান, চলতি বছর লিচুর উৎপাদন কম হওয়ায় বাজার দর বেশি। বর্তমানে এখানে প্রতি হাজার মাদ্রাজি ও বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। আর চায়না 3 জাতের লিচু হাজারে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে এমন চড়া দামে আগে কখনো লিচু বিক্রি হয়নি। এ কারণে বিপাকে পড়েছেন তারা। লিচুর ফলন কম হয়েছে, এমনকি দাম একটু বেশি। 100 লিচুর দাম বেদনা হাই কোয়ালিটি 700 টাকা, 600 টাকা, 500 টাকা, নিম্ন কোয়ালিটি 400। করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও তা উপেক্ষা করেই কেনাবেচা করছে ক্রেতা বিক্রেতারা। এই অবস্থায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। বিভিন্ন এলাকার লোকজন আসছে, যদি স্বাস্থ্যবিধি না মেনে করা হয় তাহলে আমাদের এই করোনা সংক্রমণ আরো বেড়ে যাবে বলে আমি মনে করি। মাস্ক পরে না, অনেকে হয়তো পরে না, ওনাদের মনে করেন যে ওনাদের কথা আর কি বলবো, ওরা মনে হয় মৃত্যুর ভয় নাই। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি অমান্য যদি কেউ করে, আমরা তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করি, তাদেরকে অনুরোধ করি, এবং এটি যদি রিপিটেডলি কেউ করতে থাকে এবং সাধারণ মানুষের জন্য অবশ্যই তখন সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রতি বছর এখানে প্রায় ৫০০ কোটি টাকার লিচু কেনা বেচা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদের এ পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। চট্টগ্রামের হালদা নদীতে এবার কার্প জাতীয় মাছ, ডিম কম ছাড়ায় রুই, কাতলা, মৃগেল ও কালীবাউসের রেণু পোনার দাম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১,২০,০০০ থেকে ১.৫ লাখ পর্যন্ত। রেণুর দাম বেশি পেয়ে খুশি পোনা সংগ্রহকারীরা। ক্রেতারা বলছেন, গত বছর ৬০,০০০ থেকে ৭০,০০০ পর্যন্ত কেজি প্রতি বিক্রি হয়েছে এই রেণু পোনা। এবার দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে এবার হালদাতে মাছ ডিম ছেড়েছে কম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হালদায় ডিম সংগ্রহ কম হওয়ায় রেণু বিক্রি হচ্ছে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে। গত বছর ৭০,০০০ টাকায় ১ কেজি রেণু বিক্রি হলেও এবার সেই রেণু ১,২০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় খুশি ডিম সংগ্রহকারীরা। তবে লোকসানের সংখ্যায় হতাশ ক্রেতারা। পরিপূর্ণভাবে যতগুলো ডিম পাইছে ততগুলো রেণু পাইছি না, এতে নষ্ট হয়েছে কিছু। পার্টি আসতেছে এবং কথা বলতেছে, আমরা দর দিচ্ছি ১,৩০,২০। দামটা একটু বেশি, দাম একটু অনেক বেশি। যেখানে আমরা ক্রয় করি ৬০ থেকে ৫০-৬০,০০০ টাকা, এখন সেখানে ১,১০,০০০ টাকা পর্যন্ত বলছি, তাও রাজি হয় নাই। গত বছর হালদায় ডিম সংগ্রহ হয়েছিল ২৫,০০০ কেজি। এবার সঠিক সময়ে বৃষ্টি না হওয়া ও ইয়াসের প্রভাবে লোনা পানি প্রবেশ করায় ডিম ছাড়ার পরিবেশ পায়নি মাছ। এবছর যেহেতু হালদাতে স্যালাইনিটি আসছে এবং এই মাটির কুয়াগুলোতে আলাদা কোনো ফ্রেশ ওয়াটার সোর্স নাই, যার জন্য এই হালদার পানি দিয়ে ডিমগুলো ফোটাতে বাধ্য হয়েছে। এর কারণে প্রচুর কুয়ার রেণু নষ্ট হয়েছে। ডিম ছাড়ার মৌসুম এপ্রিল, মে, জুন ৩ মাস, এখনো জুন মাস রয়েছে এবং পাহাড়ি ঢল বজ্রসহ বৃষ্টিপাত হলে আবারও মাছ
ডিম ছাড়তে পারে বলে আশা রেখেছেন ডিম সংগ্রহকারী এবং হালদা বিশেষজ্ঞরা। মাছের ডিম ছাড়ার আরো 1 মাস সময় আছে হাতে। যদি এই সময় ভারী বৃষ্টিপাত পাহাড়ি ঢল নামে তাহলে ডিম সংগ্রহের পরিমাণ বাড়বে বলছেন হালদা বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীতে মাছ ধরতে যায় হারিস ও তার 3 সঙ্গী। দুপুরে মাছ ধরে ফিরে আসার সময় হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে হারিসের 3 সহযোগী তীরে উঠলেও নিখোঁজ হয় হারিস। উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিজিবি সদস্যরা। বরিশালে সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর সদর রোড, আগরপুর রোড, প্যারারা রোড, বঙ্গবন্ধু উদ্যান সহ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সঞ্চালনশীল বজ্র মেঘমালা সৃষ্টির কারণে আগামী আরও 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সমুদ্র ও নদী বন্দরে কোনো সতর্কতা সংকেত জারি করা হয়নি। কিশোরগঞ্জের নেকলিতে পিস্তল, 2টি পাইপগান ও দেশি অস্ত্রসহ নাজিউর রহমান সোহেল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব 14 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত জানান, 11 মে সোহেল নামে ওই ব্যক্তি জলমহালের বিরোধকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে 4 শিশুসহ 10 জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিকলি থানায় মামলা হয়। এরপর থেকে তাকে গ্রেফতার করতে তৎপরতা শুরু করে র্যাব। পরে রোববার রাতে নিকলি উপজেলার খালিশারহাটি গ্রাম থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। দেশ সংবাদের পর্যায়ে আরও একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। রাঙামাটি ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত হয়েছে 15 জন। ব্যবসায়ীরা জানান, সীমান্তবর্তী এলাকা বরকল উপজেলায় কোনো ফায়ার সার্ভিস না থাকায় রাতভর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ছোট হরিণা 12 বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের সবকটি দোকান ও আশপাশের বাড়িঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্তদের রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ছোট হরিণা বিজিবির পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধা জেলায় এবছর ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও বাজার দর না থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের। করোনার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারদের না আসাকেই দুষছেন তারা। তবে চরাঞ্চলের কৃষকদের প্রধান এই ফসল বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাইফুল ইসলাম প্রিন্স এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও গাইবান্ধা জেলার চরাঞ্চলে ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা। ভুট্টা চাষে লাভ হলেও করোনার কারণে এবার পাল্টে গেছে সেই চিত্র। কৃষকরা জানান, প্রতি 20 বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় 70 থেকে 80 টাকা, লাভ হয় দ্বিগুণ। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ভুট্টা কিনে নিয়ে যান। তবে এবার করোনার কারণে ক্রেতারা না আসায় স্থানীয় হাট বাজারে বিক্রি করতে হচ্ছে ভুট্টা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। ভুট্টা করছিলাম আর কি 20 বিঘার মতো, প্রায় মনে করেন যে এই 70-80 হাজার টাকা আমার খরচ হয়েছিল। এই লকডাউনের জন্য গাড়ি ঘোড়া চালানোর জন্য এখানে ক্রেতা আসতেছে না, যার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
অনেকেই আবার বেশি দামে বিক্রির আশায় উৎপাদিত ভুট্টা তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর বালুচরে স্তূপ করে রেখে দিয়েছেন। ঝড় বৃষ্টি আসি নষ্ট হয়ে যাইব, ভুট্টা কাঁচা আছে, তারপরে দেখি যে বাজার ভালো হয় তারপরে বেশি দেবো। ব্যাপারী আসতেছে না শহর এলাকায়, এখন দুইটা বান্ধি করে থুতেছি সামনে বা দুটো পোষের জন্য। সংশ্লিষ্টরা বলছেন, চরাঞ্চলের কৃষকদের ভুট্টা বাজারজাত করার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সাময়িক কিছুটা বিক্রির অসুবিধা হলেও এটা এই লকডাউন শিথিলের ফলে কৃষকেরা এটা বিক্রি করতে পারবে এবং আমরাও তাদেরকে সহায়তা করছি। কৃষি বিভাগের হিসেবে এবার গাইবান্ধা জেলার 7 উপজেলায় 16,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর বগুড়া রোডের খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের হলরুমে এই সেমিনারের আয়োজন করে বরিশাল কৃষি তথ্য সার্ভিস। দিনব্যাপী এই অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার 45 জন কৃষি কর্মকর্তা ও 1 জন কৃষক অংশ নেন। এই সেমিনারে ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাখিদের কিচিরমিচির শব্দ, এক ডাল থেকে অন্য ডালে পাখি উঠছে, মাটির কলসে অবাধ বিচরণ, এ যেন পাখিদের অভয়ারণ্য। বগুড়ার সোনাতলার গড়ফতেপুর গ্রামের বারামখানার প্রতিদিনের দৃশ্য এটি। প্রতিদিনই নতুন নতুন পাখি আসছে এখানে আর ঘর বাঁধছে মাটির কলসে। আর এই চিত্র দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বগুড়ার সোনাতলায় 1 বিঘা জায়গা জুড়ে শতাধিক নানা প্রজাতির ফল ও ফুলের গাছ। এসব গাছে পাখির বাসা তৈরির জন্য কলস বেঁধে দিয়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন পরিবেশ উন্নয়ন পরিবার। এই কলসের মধ্যেই যেন পাখিদের সংসার। পাখি আসছে যাচ্ছে, মাটির কলসে পাখিদের অবাধ বিচরণ, পাখিদের কিচিরমিচির শব্দ তৈরি করছে মোহময় পরিবেশ। বছরখানেক আগে পথচারীদের বিশ্রামের জন্য এখানে স্থাপন করা হয়েছে চৌচালা বারামখানা। এখানে পাখিদের অভয়ারণ্য গড়ে উঠেছে এবং এটা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে আমরা কর্মীরা রয়েছি এবং সাধারণ মানুষ আমরা রয়েছি, তারা এখানে আমরা আসি। এখানে আমি মনোমুগ্ধকর পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। এই নৈসর্গিক দৃশ্য দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এখানে। এই জায়গা ঘিরেই সামাজিক সাংস্কৃতিক চর্চার পথ প্রশস্ত হয়েছে বলছে পরিবেশ উন্নয়ন পরিবার। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় 2014 সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় পাখির বাসস্থান হিসেবে কলস স্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় বারামখানায় আমরা কলস লাগাইছি, এখানে পাখি যাওয়া আসা করতেছে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন বলে জানালেন বারামখানার গবেষক ও উদ্যোক্তা। পাখিদের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। পাখিরা তাদের স্বভাবজাত যে পৃথিবীটাকে জানে সেটা আমরা বদলে ফেলেছি। সেইখান থেকে উদ্ধারের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা প্রতীকী, একটা স্মারক হিসেবে বারামখানাটা আমরা উদযাপন করতে চাই, যে এইখানে যেন পাখিরা মনে করে যে এখানে বোধহয় একটা ব্যাপার অন্যরকম। নানা প্রজাতির ফুলের সুবাস, অবারিত ফসলের মাঠ, বৃক্ষরাজি সব মিলিয়ে পথচারী সহ সবার কাছে নৈসর্গিক স্থান হয়ে উঠেছে বগুড়ার সোনাতলার বারামখানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।